পড়ছিলাম ডেস্টিনি, কলমে সুহাসিনী মিমি, পর্ব সংখ্যা ৩। প্রিয়ন্তীর লোকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এই ডিফেন্সের লোকেরা হয়তো এতটাই সুদর্শন। বর্তমান ইয়ং জেনারেশনগুলো তো এই ডিফেন্সের প্রতি অবসেসড। তাজদের ঠিক তেমনই। লোকটার কণ্ঠস্বর, দাঁড়ানোর ভঙ্গি, কথা বলার স্টাইল, সব কিছুই কেমন ঘোর লাগা। প্রিয়ন্তীর এই ভাবনার ইতি ঘটে প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দে। আশেপাশেই কোথাও হয়েছে বোধহয়। বজ্রপাতের বিকট শব্দেই চমকে ওঠে প্রিয়ন্তী। কাঁধটা অনিচ্ছায় কুঁকড়ে যায় ওর। হাতের আঙুলগুলো ওড়নার কোণে শক্ত করে চেপে ধরে। তাজধীরে সেটা দেখল। কপালের মাঝখানের ভ্রু দুটো হালকা প্রসারিত করেই খেয়াল করলো সবটা। মেয়েটা ভিজে গেছে অনেকটাই, ঠান্ডায় কাঁপছে রীতিমতো। সব কিছু লক্ষ্য করেই দরজার ফাঁক থেকে সরে দাঁড়িয়ে বলল, আপনি দেখি খুব আনরোমান্টিক মিস প্রিয়ন্তী। কোথায় মেয়েরা বজ্রপাতের শব্দে ভয় পেয়ে দৌড়ে এসে সামনের জনকে জড়িয়ে ধরে, আকস্মিক বুকে হামলে পড়ে। কিন্তু আপনি দেখছি ঠিক তার উল্টোটাই। আপনার আবার গোপন কোনো সমস্যা নেই তো? প্রিয়ন্তী কথাগুলো শুনলেও বিশেষ আমলে নিল না। তাজধীর সরে দাঁড়াতেই ওর চোখ গিয়ে আটকে গেল ঘরের ভেতরের দৃশ্যে। পুরো দেয়াল জুড়ে সারি সারি অ্যাকোরিয়াম। স্বচ্ছ কাচের ভেতর যেন বন্দি এক ক্ষুদ্র সমুদ্র। নীল, রূপালি, কমলা আর বেগুনি আলো ছায়ায় নানান প্রজাতির মাছ ভেসে বেড়াচ্ছে ওখানে। এর মধ্যে এমন বহু মাছ আছে যেগুলো প্রিয়ন্তী বাস্তবে তো দূরের কথা, ছবিতেও কখনো দেখেনি। কোনোটা লম্বাটে শরীর, কোনোটা ছোট কিন্তু আগুনের মতো উজ্জ্বল, কোনোটা আবার ডানার মতো পাখনা ছড়িয়ে জলের ভেতর নাচছে। প্রিয়ন্তী আর অনুমতির তোয়াক্কা করল না, সোজা ভেতরে ঢুকে পড়ল। দৌড়ে গিয়ে দাঁড়ালো অ্যাকোরিয়ামগুলোর সামনে। এত সব অদ্ভুত বিরল প্রজাতির মাছ প্রিয়ন্তী আগে যে দেখেনি কোনোদিন। সব মানুষদেরই কোনো না কোনো শখ, ইচ্ছে, আকাঙ্ক্ষা থাকে। প্রিয়ন্তীরও আছে। সেটা হলো ফিশ কালেক্ট করা। ওর বাসা ভর্তি ৪-৫টা অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম ভর্তি ছোট ছোট মাছ, যেগুলো বেশিরভাগ ওর ভাই এনে দেয় ওকে। তবে কিছু কিছু ও নিজেও সংগ্রহ করেছে। কিন্তু এমন মাছ তো কখনো দেখেনি আগে। এক একটা অ্যাকোরিয়ামে এক এক প্রজাতির মাছ, আবার সেই প্রজাতিগুলোর মধ্যেও ভিন্ন ভিন্ন রঙের আছে। সবশেষে প্রিয়ন্তী দৌড়ে গিয়ে দাঁড়ালো সবার শেষ প্রান্তে রাখা অ্যাকোরিয়ামটার সামনে। ওখানে শুধু একটাই মাছ রাখা, যেটা সবার থেকে বেশি আকর্ষণীয় দেখতে। মাছটার লেজটাই যেন ওর আসল সৌন্দর্য। পরীর ডানার মতো বিস্তৃত। পুরো অ্যাকোরিয়াম ভরে আছে রেশমের মতো নরম পাখনায়। পানির ভেতর ধীরে ধীরে দুলছে। ইস, আল্লাহর সৃষ্টি কতটা অমায়িক! প্রিয়ন্তী আর নিজেকে আটকে রাখতে পারল না। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল ওর। একটু ঝুঁকে বাইরে থেকেই যেন মাছটা ধরতে চাইছে ওভাবেই বলে উঠল, এত সুন্দর ফিশ! আমি তো কোনোদিন এমন মাছ দেখিনি। আপনিও মাছ পছন্দ করেন বুঝি? আচ্ছা, এটার নাম কি? এতক্ষণ মুগ্ধ নয়নেই দেখছিল তাজদের সবটা। মাছ কালেক্ট করা তার ছোটোখাটো একটা শখই বলা চলে। সমুদ্রের মানুষ বলেই হয়তো তার এমন অদ্ভুত অদ্ভুত শখ আছে। দূর দূরান্তের সমুদ্র থেকে সে নিয়ে এসেছে নানা দুর্লভ প্রজাতি। তবে প্রিয়ন্তী কেউ একইভাবে এসবের প্রতি এতটা কৌতূহল দেখে বিস্মিত হলো বটে। জবাব দিল সোজা সাপটা, ইটস ব্লু হাফ মুন। ওয়াও, এর নামটাও খুব সুন্দর। আচ্ছা, আপনি এসব কোন দোকান থেকে এনেছেন? আমাকে বলবেন প্লিজ, আমি এরকম কয়েকটা নিতে চাই। তাজধীর ভ্রু কুচকে তাকালো, ঠোঁট কামড়ে হাসলো অল্প। এরপর বলল, জি, সমুদ্রের তলদেশে থেকে এদেরকে তুলে এনেছি। বলতে পারেন ওয়ান কাইন্ড অফ কিডন্যাপ আর কি। এমা, আপনি সাঁতার জানেন? সমুদ্রের গভীরে গিয়েছিলেন সত্যি? যদি ডুবে যেতেন? হঠাৎ উৎকণ্ঠায় মুখ থেকে বেরিয়ে আসা প্রশ্নে নিজেই তাজ্জব বনে গেল। খেয়াল আসতে নিজেই ব্যাককল মার্কা প্রশ্নেই নিজেই লজ্জা পেল। ইস, কি বলদের মতো প্রশ্ন করে ফেলেছে ও এটা। বেয়াক্কল প্রিয়ন্তী, তুই আস্ত একটা বেয়াক্কল হাদারাম মেয়ে। যে মানুষটা বছরের ৩৬৫ দিনই সমুদ্রের সাথে যুদ্ধ করে, তাকে কিনা জিজ্ঞেস করছে সাঁতার জানে কিনা। লোকটা বোধহয় মজা নিল ওর কথায়, তাই তো ঠোঁট কামড়ে নিজের হাসি চেপে ধরে উত্তর দিল, জি ম্যাম, এই অধম একটু আকটু সাঁতার জানে আর কি। যতটুকু জানি পানিতে ডুবে মরার চান্স নেই আপাতত। প্রিয়ন্তীর লজ্জায় আড়ষ্টতায় জমে গেল। এতক্ষণে পুরো ঘরটা খেয়াল করল। সেখানে যত্রতত্র সাজানো নেভি ইউনিফর্ম, ক্যাপ, সারা রকম সরঞ্জাম, সব কিছু নিখুঁতভাবে পরিপাটি অবস্থায় রাখা। শরীরটা ঠান্ডা হয়ে গেছে ভিজে কাপড়ে। কোকড়ে দাঁড়িয়ে খানিকটা কাঁপতে লাগলো। তাজদের সেটা লক্ষ্য করে চুপচাপ কফি মেকারের কাছে গেল।
মুহূর্তেই 2 কাপ কফি বানিয়ে এনে 1 কাপ এগিয়ে দিয়ে বলল, নিন, আপনার বাচ্চার বাবার হাতের 1 কাপ স্পেশাল কফি খেয়ে দেখুন তো কেমন হয়েছে মিস প্রিয়ন্তী। আরেক কাপ হাতে নিয়ে নিজে দেয়ালের পাশে হেলান দিয়ে দাঁড়ালো। এ যাত্রায় আবারও লজ্জা পেল মেয়েটা। এই যা, ও আসলে এখানে কেন এসেছে সেটাই তো বলা হলো না। কি করতে এসে কিভাবে নিজেকে ফাঁসিয়ে ফেললো এইভাবে। তবে এই মুহূর্তে শীতও লাগছে ভীষণ, তাই অনিচ্ছায় কফিতে এক মুখ চুমুক দিয়ে বলল, একটা কথা বলবো। জি বলুন। আপনি প্লিজ প্রথমে আমাকে আপনি করে বলা বন্ধ করুন, আমি আপনার খুব ছোটই হব। তাজদের হালকা হেসে কফির মগে চুমুক দিতে দিতে বলল, কেন, কোথাও কি লেখা আছে যে ছোটদের আপনি করে বলা যাবে না? তা না, কিন্তু আপনার মুখ থেকে আপনি শুনতে আমার কেমন যেন একটা লাগে। তা কেমন লাগে মিস প্রিয়ন্তী? সামথিং স্পেশাল স্পেশাল। প্রিয়ন্তী লজ্জা আরও বাড়ল। মেয়েটা এভাবে বিব্রত হতে দেখে তাজধীর হাসি ধরে রাখতে পারল না যেন। মুহূর্তের গায়েব করলো হাসিটুকু। এরপর বলল, আই জেনুইনলি ফিল মোস্ট কমফোর্টেবল addressing everyone with respect regardless of their age. It's simply part of who I am and it feels natural to me. প্রিয়ন্তীকে হাঁসফাঁস করতে দেখে কথার মোড় পাল্টালো তাজধীর। বলল, কফিটা কেমন হয়েছে বললেন না তো? নে, এইটারই বাকি ছিল যে। কথায় কথায় মজার ঠেলায় কখন যে কফি পুরোটা সাবার করে দিয়েছে সেই হুঁশ কি আছে? এস, এখন কি বলবে? প্রিয়ন্তী চেয়ে দেখল লোকটা তখনও কাপে ফু দিয়েই যাচ্ছে। গরম ধোঁয়া বের হচ্ছে যে। ওর কাপে তো তোয়ালো। এখন কি বলবে? প্রিয়ন্তী চেয়ে দেখলো লোকটা তখনও লোকটার কাপে ফু দিয়েই যাচ্ছে। গরম ধোঁয়া বের হচ্ছে যে। ওর কাপে তো তোলাও অবশিষ্ট নেই একটুও। কফিটা হয়েছেই এমন, আর ছোট থেকেই তো গরম গরম খেয়ে অভ্যস্ত। ফ্রেন্ডদের আড্ডায় সবার আগে ওর চায়ের কাপ খালি হয়। লজ্জায় কাচুমাচু করল। তাজধীর বুঝলো হয়তো কিছুটা। স্বাভাবিক টোনেই বলল, চাইলে আরেক কাপ বানিয়ে দিতে পারি, দেব? প্রিয়ন্তী মাথা ঘুরতে লাগলো লজ্জায়। ছি ছি, এরকম লজ্জা কোনো শত্রুও না পড়ুক। তবে আপাতত সব কিছুকে সাইডে রেখে মন স্থির করলো এক জায়গায়। মনে মনে ঠিক করলো যা বলতে এসেছিল সোজা বলে বিদায় হবে এখান থেকে। এরপর আর কোশমিন কালেও লোকটার সামনে পড়বে না। ভনিতাহীন গলায় বলল, আপনার সঙ্গে আসলে কিছু কথা বলতে এসেছিলাম। এরপর থেমে পুনরায় যোগ করল, সেদিন আসলে বান্ধবীদের সঙ্গে বাজি ধরে ওই রকম একটা কাজ করেছি। আসলে আমার বান্ধবীরাই আপনার আইডি সিলেক্ট করেছিল। আমার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়েছিলাম এক প্রকার। না হলে আমি ওরকম মেয়ে নই, বিশ্বাস করুন প্লিজ। আপনি কিছু মনে করবেন না। আর ভাইয়া বা ভাবিকে এই ব্যাপারে কিছু বলবেন না। ভাইয়া জানতে পারলে আমাকে খুব বকবে। আমি সত্যিই খুব সরি। নিজের কফির মগটা পাশেই ছোট্ট একটা টেবিলের উপর রাখলো তাজধীর। রাখতে রাখতে অত্যন্ত সাবলীলভাবে জানতে চাইল, কোন বিষয়ে সরি? জি, প্রশ্নাত্মক ভঙ্গিতে চাইল প্রিয়ন্তী। তাজধীর বলল, মানে ঠিক কোনটার জন্য সরি? বাচ্চাদের দুধের টাকা না দেওয়ার জন্য? বিয়ের পরের দিন সকালে আপনাকে ফেলে চলে যাওয়ার জন্য? না আমার গোপন সমস্যার কথা বলেছেন এর জন্য? নাকি বেড পারফরমেন্স নিয়ে মন্তব্য করেছেন তার জন্য? কোনটার জন্য সরি বলছেন? এছাড়া বাকি মেসেজগুলোর কথা না হয় নাই বললাম মানবতার খাতিরে। এইবার পুরোপুরি লজ্জায় মিয়েই গেল মেয়েটা। ছটফট করল, হাপুত্তাস করল, হাত কাঁপছে, পা কাঁপছে। কথা বের করতে চাইল, শব্দ আটকে যাচ্ছে গলায়। মেয়েটি নীরব হয়ে রইল কিয়ৎক্ষণ। লাজ আর লজ্জার মধ্যে নিজের সমস্ত অনুভূতি আটকে রাখল। শেষমেশ কণ্ঠ ছোট করে কেবল বলল, সব কিছুর জন্যই। কিন্তু মিস প্রিয়ন্তী, আপনার সব কথার মধ্যে একটা কথা কিন্তু আমার বেশ মনে ধরছে। বিয়ে না করে, সংসার না করে, বাসর না করে, মোস্ট অফ অল পরিশ্রম না করে সোজা বাচ্চার বাবা হওয়ার যে ব্যাপারটা, ফ্রিতে বাচ্চার বাবা হওয়ার এমন অপরচুনিটি হাতছাড়া করা কি উচিত বলুন? আমি কিন্তু আবার সুযোগ সন্ধানী, তাই এই সুযোগ হাতছাড়া করছি না। প্রিয়ন্তী ভ্যাবাচ্যাকা খেলো পুরোদমে। লোকটা আস্তই একটা অশ্লীল। সুযোগ বুঝে কথা শোনাতে হাতছাড়া করে না। আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না ওর। যেমনি এসেছিল অমনি ঝড়ের বেগে সপাটে দৌড় লাগালো ও। এখানে আর এক মুহূর্তও থাকছে না। নির্লজ্জ লোক কোথাকার। ফ্যামিলির কাছে কি ভোলা ভালাই না সেজে থাকে। প্রিয়ন্তী দৌড় দিতেই পিছন থেকে ডাকলো তাজধীর, আরে মিস প্রিয়ন্তী, বাচ্চার বাবা দাবি করতে না করতে দেখি আমার জিনিসপত্র অধিকার দেখানো শুরু করে দিয়েছেন। কফির মগটা তো অন্তত রেখে যান। ব্যাস, এবার 16 কলা পূর্ণ হলো। লজ্জায় মাটিতেই মিশে যেতে ইচ্ছে হলো মেয়েটার। শেষমেশ কিনা কফির মগ হাতে নিয়েই তোর দৌড় দিতে হলো হতচ্ছাড়ি কোথাকার।
মনে মনে গালি ছুড়ল নিজেকে নিজেই।